ডক্টর রাজদীপ মাইতি বলে একজন খুব অশালীন কিছু উক্তি করেছে, এবং সেই উক্তিতে অবশ্যই যেমন আপনি ছিলেন ঠিক সেরকমই আরও অনেক বাম নেত্রী ছিলেন। তা এই উক্তি করার পর দেখলাম জ্বলে উঠেছে, তাকে প্রায় ঘাড় ধাক্কা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে থানাতে। কোথাও কি তাহলে ধরে নেব যে দীপশিতা ধরের অপমানে জ্বলে উঠল ছাত্র যুব বামেরা? তা ঠিক নয়। আমার মনে হয় এখানে শুধু অবশ্যই আমাকে ব্যক্তিগত আক্রমণ ছিল, কিন্তু তার সঙ্গে সঙ্গে মীনাক্ষীদি, ঐশী সহ যে কোনো সাধারণ মানুষ, এমনকি তৃণমূলের সমর্থক যার সাথে হয়তো এই ভদ্রলোকের কথার মিল হয়নি, তাদের পর্যন্ত একই ভাষায় কথাবার্তা উনি লিখেছেন। এবং আমি সব কমেন্ট পড়ছিলাম, বিভিন্ন লোকে এখন স্ক্রিনশট নিয়ে সব পোস্ট করছে, যাতে এক জায়গায় উনি লিখছেন যে তোর বোনকে আরজিকর করে দেবো, বা তোর বোন তখন আরজিকরে ভর্তি রয়েছে। ফলে এই যে একটা অদ্ভুত অসুস্থতা, যেখান থেকে এই ধরনের কথাবার্তা একটা মানুষ লিখতে পারেন, সেটার বিরুদ্ধে আমার মনে হয় এগুলো আরো অনেক আগে হওয়া উচিত ছিল। আমাদের বামপন্থী ছাত্র যুবরা আমরা অনেক দিন ধরে অপেক্ষা করেছি, এর নামে এফআইআর হয়েছে, তাও বেশ কয়েক মাস হয়ে গেল। অদ্রিজা রাহা বলে আমাদের একজন এরই সাধারণ সমর্থক ছিলেন, প্রেসিডেন্সি কলেজের গবেষক, তাকে লাইভ ভিডিওতে এসে অস্ত্র দেখিয়ে তোকে একদম জানে মেরে দেবো, তোকে খুন করে দেবো, এই ধরনের হুমকি পর্যন্ত হয়েছে। সে তৎক্ষণাৎ লিগ্যাল স্টেপ নিয়েছিল। কোথাও কোনো জায়গায় না আদালত থেকে, না পুলিশের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে কোনো কিছু করা হয়েছে। যে কলেজে উনি পড়ান, আমরা তো জানি যে এডুকেশন ইনস্টিটিউশন এগুলো তো একটা সেফ স্পেস হওয়ার কথা। অবশ্যই। ভেবে দেখুন, একটা লোক যিনি একজন শিক্ষক, যিনি তার ছাত্রীর বয়সী একজনকে খুনের হুমকি দিচ্ছেন, তার ক্লাসরুমের ছাত্রীরা কি আদৌ নিরাপদ? যিনি লিখছেন যে অমুক অমুককে এত টাকায় আমি আমার রক্ষিতা করে রাখছি, তার ক্লাসে মহিলারা আদৌ নিরাপদ থাকবেন? কলেজের যে অ্যাডমিনিস্ট্রেশন, তাদের কি ভূমিকা? তারা এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোনো স্টেপ নিলেন না কেন? আমরা জানি পশ্চিমবঙ্গে একটা ওই মহিলা কমিশন রয়েছে। মহিলা কমিশন একটা লোকের সম্পর্কে, যিনি একটা র্যান্ডম লোক নন, একটা কলেজের প্রফেসর, তার বিরুদ্ধে কোথাও কোনো স্বপ্রণোদিতভাবে কোনো কিছু করলেন না কেন? ফলে যখন এতদিন ধরে কেউ কিছু করেনি, আমাদের মনে হয়েছে একটা বার্তা তো দিতে হবে। এই বার্তাগুলো দেয়া হয় না বলেই আরজি কর হয়, বার্তাগুলো দেয়া হয় না বলেই কসবা ল কলেজ হয়, বার্তাগুলো দেওয়া হয় না বলেই এই জোকার আইআইএম এ আমরা যা দেখলাম যা হয়েছে। ফলে যেহেতু প্রশাসন ফেল করেছে, প্রশাসন ব্যর্থ হয়েছে, আমাদের ছাত্র যুবদের মনে হয়েছে এটা তাদের মোরাল রেসপন্সিবিলিটি, যাতে আগামী দিনে এরকম কিছু লেখার আগে, বলার আগে কেউ একবারের জন্য হলেও ভাবে, এটা একটা নিদর্শন হিসেবে যেন তাদের মাথায় থাকে। সেই কারণে আমরা কিছু করিনি, কোথাও আমরা ফিজিক্যালি তাকে ম্যানহ্যান্ডেল করার চেষ্টা করেছি, কেউ বলতে পারবে না, সমস্ত কিছু ভিডিওতে রয়েছে। তাকে ধরে, যে কাজ পুলিশ করতে পারেনি, পুলিশের কাজ ছিল গ্রেপ্তার করা, পুলিশ বলছেন তারা এতদিন ধরে তার নাকি টিকি খুঁজে পাচ্ছেন না, আমরা তাকে নিজেদের দায়িত্বে ধরে থানায় দিয়ে এসেছি। এবং যেটা আনফর্চুনেট কথা, যেটা অনেকে হয়তো জানেন না, গতকালই রাত্রিবেলা পুলিশ তাকে মানে তাকে কোথাও বন্দি করে রাখেনি, তাকে ছেড়ে দিয়েছে। তার এগেনস্টে কি কেস হয়েছে, কোন ধারায় কেস হয়েছে, কিচ্ছু আমরা জানি না। ফলে যদি পুলিশ এই পজিশন নিয়ে নেয় যে আমার কাজ হবে অপরাধীদের মাথায় ছাতা ধরা, অপরাধীদের বাঁচানো, আগলে রাখা, তাহলে তো ছাত্র যুবকে আগামী দিনে শুধু আমাদের সম্মানের জন্য কেন, পশ্চিমবঙ্গের সাধারণ মহিলাদের তাদের বাঁচার অধিকারের জন্য, তাদের মাথা উঁচু করে বাঁচার অধিকারের জন্য আরো এরকম অনেক রাজদীপ মাইতিদের তাদেরকে এই ট্রিটমেন্টটাই দিতে হবে। এটাই একমাত্র পথ। কোথাও কি মনে হচ্ছে তাহলে ঘুরে দাঁড়াচ্ছে বাম ছাত্র যুবরা? না, ছাত্র যুবরা তো রাস্তায় ছিলই। তুমি যদি 11-র পরবর্তীকালে যে ধরনের আন্দোলন হয়েছে, সেই সমস্ত কিছুতে আমরা সামনে ছিলাম। এবং যদি ছাত্র নির্বাচনটা হতো, যেটা প্রায় 13 সালের পর আর কোথাও ঠিক ভালোভাবে হয়নি, তাহলে আমরা আরো বুঝতে পারতাম যে আসলে পশ্চিমবঙ্গের ছাত্র যুবরা কিন্তু এই তৃণমূলের যে পুরো গন্ডগোলটা, তার সঙ্গে তারা অ্যালাইন করতে চাইছেন না। তাদের নিজেদের জীবনের স্বপ্ন আছে, অ্যাসপিরেশন আছে, তারা পড়াশোনা করতে চান, চাকরি করতে চান, নিজের মতো করে জীবন বাঁচতে চান। এই যে মাথা নিচু করে বেঁচে থাকার একটা পরিবেশ, যে তৃণমূলের অমুক দাদার কথা না শুনলে তুমি কাল কলেজে ঢুকতে পারবে না, তৃণমূলের তমুক দাদার অনুগামী না হলে তুমি পরশুদিন চাকরি পাবে না। আমি মনে করি বাংলার মাটি তো আসলে ক্ষুদিরামদের মাটি, প্রফুল্ল চাকিদের মাটি, মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা, কল্পনা দত্ত, ইলা মিত্রদের মাটি। এই মাটির ছাত্র যুব, সে যে কোনো যোগী হোক না কেন, তারা মাথা নিচু করতে শেখেননি। ফলে তারা যখন সুযোগ পান, তারা যখন পরিসর পান, তারা দেখিয়ে দেন তাদের ধমনীতে আসলে কাদের রক্ত বইছে। কিন্তু আমি একটু অন্যভাবে বলি যে নেতাজি সুভাষচন্দ্র বোস, আমি পুরোপুরি ঘটনায় যাচ্ছি না, অনেক বিতর্ক আছে সে ঘটনায়, কিন্তু স্কটিশ চার্চ অথবা প্রেসিডেন্সি কলেজে সে সময়ও তো ছাত্র আন্দোলন হয়েছে এবং অত্যন্ত দৃঢ়তার সঙ্গে হয়েছে।
কিন্তু কোথাও কি মনে হয় না যে যে দৃঢ়তা দেখানোর কথা ছিল, আমি ধরেই নিলাম 2013 সালের পর থেকে আর সেইভাবে ছাত্র সংসদ নির্বাচন হয় না, কিন্তু যদি ছাত্রছাত্রীরা যদি সত্যি তারা রুখে দাঁড়াতো, কোথাও মনে হয় না যে তাহলে আজকের পরিস্থিতি হতো না? সরকারকে তো বাধ্য করে, বাংলাদেশে ভালো হয়েছে খারাপ হয়েছে আমি তার মধ্যে যাচ্ছি না, কিন্তু সেখানকার ছাত্র যুবরা তো দেখিয়ে দিয়েছে যে একটা আন্দোলন করলে শেখ হাসিনা প্রধানমন্ত্রীকেও পালাতে হয়। আমি আবার বলছি যে এর পেছনে অন্য বৈদেশিক শক্তি থাকতে পারে, আমি এর মধ্যে যাচ্ছি না, কিন্তু এই যে অসন্তোষের বিরুদ্ধে ছাত্রদের জাগিয়ে তোলার যে দায়িত্বটা গুটি কয়েক ছাত্র নেতা সেখানে করেছে, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। সেটা কেন পারলো না? মানে দীপশিতা ধর জেএনইউতে পড়তে চলে গেল আর পশ্চিমবাংলার এসএফআইটা ঘুরে দাঁড়াতে পারলো না, এটা কি কারণ? না, একেবারেই না। আমি মনে করি যে এখানেও আহ, আন্দোলন হয়নি বা সেই তীব্রতর আন্দোলন হয়নি, এটা আমি ঠিক মনে করি না। কারণ যদি আমরা 11 সালের পর থেকে শুধুমাত্র ছাত্র শহীদের লিস্টটা দেখি, তাহলেই বোঝা যাবে যে আসলে আন্দোলন হচ্ছিল, আন্দোলন হচ্ছিল এবং তাকে দমন করতে হতো, সেই কারণেই এতগুলো লোককে শহীদ হতে হয়েছে। আমার মনে আছে আমি যখন কলেজের ছাত্রী, আশুতোষ কলেজের ছাত্রী, আমার প্রথম দেখা শহীদের নাম স্বপন কোলে, হাওড়ার যে জেলার আমি বাসিন্দা, আন্দুল কলেজের। এবং স্বপন তো একটা খুব সাধারণ পরিবারের ছেলে, মা মানে বাড়ির লোকজন পড়াশোনা করাতে পারবে না, সকালবেলা লোকের বাড়িতে সে খবরের কাগজ দেয়, টিউশনি করায়, আর সেই টাকা থেকে সে কলেজে পড়াশোনা করে এবং একই সঙ্গে যাতে আরও বহু ছেলেমেয়েরা তারা পড়াশোনার সুযোগ পায় তার জন্য এসএফআই করে। তাকে যে নৃশংসতার সঙ্গে খুন করা হয়েছিল, যদি সত্যি ভারতের ছাত্র ফেডারেশন এসএফআই সেই সময় ক্যাম্পাসে প্রাসঙ্গিক না হতো, স্বপনকে খুন হতে হতো না। সুদীপ্ত গুপ্তর কথা আমরা সবাই জানি, সৈফুদ্দিন মোল্লার কথা আমরা সবাই জানি, আনিস খানের কথা আমরা সবাই জানি। ফলে একটার পর একটা এই যে ছাত্র খুন হয়েছে, সেটা আন্দুল কলেজ থেকে শুরু করে আজকের আলিয়া ইউনিভার্সিটি, এবং এই যে আনিস খানের খুনের পিছনেও তো আসলে ওর ছাত্র হিসাবে ওর যে আন্দোলন সেটাই বড় হয়ে গেল। এই আলিয়া ইউনিভার্সিটির জমি জানি এখন আমরা সেই কন্ট্রোভার্সি দেখতে পাচ্ছি, সেই জমি বিক্রি করে দেওয়া হচ্ছে, সেই জমি অন্যের হাতে দিয়ে দেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে আনিস কথা বলেছিল, তাই আনিস খানকে খুন হতে হলো। ফলে আমরা ওই মানে অ্যাহিস্টোরিক্যালি দেখতে পারি না, এটা ঠিক। সুভাষচন্দ্র বোসেরা যে সময় আন্দোলন করেছেন, যে লড়াই করেছেন, বা প্রফুল্ল চাকি, যাদের নাম আমি বললাম, এরা প্রত্যেকেই বরেণ্য মানুষ। কিন্তু আমার মনে হয় এছাড়াও এরকম আরো অনেক বহু মানুষ ছিলেন যাদের আত্মত্যাগ, যাদের খুন, যাদের শহীদ হয়ে যাওয়া, এই সমস্তটা তাদের সোপান তৈরি করে দিয়েছেন। আমাদের মনে হয় আমরা এখনো সেই প্রসেসটার মধ্যে দিয়েই রয়েছি। যে কোনো বিপ্লব, যে কোনো পরিবর্তন, যে কোনো রেজিস্ট্যান্স, সেটা যেরকম একদিনে তৈরি হয় না বা একদিনে ভেঙে যায় না, তার জন্য একটা লম্বা প্রক্রিয়া হয়। আমরা এখন প্রক্রিয়াটার মধ্যে রয়েছে, হয়তো এই মুহূর্তে ওই আশু ফলাফলটা নেই, কিন্তু প্রক্রিয়াটা জারি আছে, সমস্ত ইন্টেন্সিটির সঙ্গে, তীব্রতার সঙ্গে জারি আছে।